কি করি, আমার লাল ভাইয়ের জন্য একটু পিঠা বানাই। কতদিন খাওয়াইতে পারি না নিজের হাতে। এই যা তো, আমার লাল বাড়িটাকে নিয়ে পিঠা খেতে। আমি তোমার নাতিরে ডাকতে পারুম না। ডাকতে গেলে সে ভয় পায় চিৎকার করা শুরু করবো, পরে তুমি আমারে বকবা। জোনাকি একটা থাপ্পড় খাবি। দাদু যেটা বলতেছে সেটা কর। যা রাজুরে ডাকে নিয়ে আয়। আমি ডাকতে পারুম না। নাসিমা তুই যা তো, রাজু বলে ডাক দে নিয়ে। যাইতেছি আমি ডাক। এই খবরদার ধরবি না, এটা আমার লাল ভাইয়ের জন্য। দেখে আমরা খাইতে পারবো না। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? লাল ভাই তোমার জন্য পিঠা বানাইতেছি। নানু এত কষ্ট করে পিঠা বানাচ্ছো, আমি তো পিঠা খাবো না। ওমা, কি জন্য খাবে না? আমি মিষ্টি কিছু খাই না, ডায়েট করছি তো। এইটা আবার কি? মা ডায়েট হইতেছে একটু কম খায় যাতে মোটা না হয়। ওই লবণ চিনি এগুলো একদম খায় না। এটা কোনো কথা হইলো? এখন হইলো খাওনের বয়স। হ্যাঁ, মুট মুট চিনি খাইবো, লবণ খাইবো, মাখন খাইবো, এই বাড়ি ভর্তি গোস্ত খাইবো, তাইলে না শরীর। দাদা কালে যেরকম লিখ আসছিল, এখনো সেই রকম। তুমি যে ছোটবেলা থেকে আছি তুই পিঠা তেলের পিঠা পছন্দ করো না, সেই জন্য আম্মা সকালে ঘুম থেকে উঠাই যা তোর জোর শুরু করছে, আমরা কেউ ঘুমাইতে পারি নাই। এই যে দেখো কত সুন্দর করে বানাইছে তেলের পিঠা, চিতই পিঠা। শুনো, তোমার চিন্তা নাই, মিষ্টি বেশি দেওয়া হয় নাই, খাইলে কিচ্ছু হইব না। নাও খাও, এই যে তেলের পিঠা নাও। ওয়াও, পিঠা তো অনেক টেস্টি হয়েছে। নানু ডায়েটের গুল্লি মারি, পিঠা আমি খাবো, সব পিঠা আমি শেষ করবো। সব পিঠা তুমি খাইবা মানে? আমি খাবো। এই, নানু নিয়ে গেল তো। আরে খাস না। এই যে ভাগ্নে দেখো কত বড় কাতলা মাছ আছে। এটার মাথাটা তুমি খাইবা? হ্যাঁ, কি বলো মামা, এত বড় মাছের মাথা আমি কি করে খাবো? আমি মাছ খাই না, ওই কাটা আটকায়। অসুবিধা নেই, আমি তো আছি। এই যে রাশিদা, ধরো মাছটা ধরো। এই কাতলা মাছের মাথাটা মুগ ডাল রান্না করবা। হ্যাঁ, দেশি মোরগ, ভূমিক করবা। এই যে দেশি মুরগি আগ আছে ভিতরে, গৃহস্থের পালা মুরগি। কি রে শাহিদ, তুই রান্না করে কেন? না না, তুই যা, তোর ভাবি রান্না করবো, তুই যা। ভাইজান আমি তো রান্না করি না, আমি পিঠা খাইতেছি। ভাবি আর মা রান্না করতেছে। মা কতদিন পিঠা বানাও না, দাদি একটা পিঠা দাও। না, কতদিন তোমার পিঠা খাই না, দাও না। খাওয়ান লাগবো না, সব আমার ওই লাল ভাইয়ের জন্য। আমার একটা দাও। কইলাম না দিমু না। নাও, আসো তো। মেয়েটা আসো, নিয়ে আসো, আসো। কি? এই যে, এই যে। ও মাই গড, খেজুরের রস। ইস, কতদিন খেজুরের রস খাই না। কি খেজুরের রস খাইবা? অবশ্যই। তা দাঁড়ায় আছো কেন? গাছে উইঠা খেজুরের রসের হাড়িটা চুরি করে নিয়ে আসো, তুমিও খাও আমরাও খাই। আরে চুরি করবো কেন? গাছের মালিককে ডাক দিয়ে, আমার কাছে টাকা আছে, কিনে নিয়ে যাই। টাকা দিয়া খেজুরের রস খাইলে ওই রস লাগবে আপনার পাইনসা, খায় কোনো মজাই পাইবেন না। আর যদি একবার চুরি কইরা খান, এমন মজা পাইবেন আপনি নিজেই প্রত্যেকদিন খেজুরের রস চুরি করতে আইবেন। তাই নাকি? আরে শুধু খেজুরের রস না, চুরি করা জিনিস হাঁস মুরগি ডাব নারকেল সবই খাইতে মজা। খারাপ হইছো কে? গাছে উঠো। আমি তো গাছে উঠতে পারি না। আমার মাথাটা পারো তাইলে, বিদেশে এতদিন থেকে থেকে কি শিখছো? গোড়ার ডিম। আচ্ছা আহো, তুমি গাছে উঠো, আমরা দুইজন মিলে ধরতেছি। আয় নাসিমা আয়। আয় যাও, যদি উফরে পা দাও, বান্ধন আছে? আমি চোর না, চোর না, চোর না।
এলে কিন্তু কই আমার গাছের গায়ে কই হ্যাঁ ভাই কই গেছিস ক আমি ঢাকা থেকে আসছি। ওরে আল্লাহ কি কস তুই ঢাকা থেকে আইছস আমার গাছের খেজুর চুরি করবার লাগা না না আমরা তো চুরি করছিলাম না, আমরা একটু মজা করছিলাম। আমি আসলে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। মামার বাড়ি বেড়াইতেছো মানে এই তোমার মামা কে ভুইয়া বাড়ির কবির ভুইয়া আমার মামা। আমার মায়ের নাম শাহিদা। কি তুমি শাহিদের ছেলে জি। তাহলে তো তুমি আমার ভাগিনা ভাগিনা দুঃখিত তোমার আমি চিনবার পারি নাই আমি তোমার সিদ্দিক মামা ভাগিনা ছোটকালে তোমার কত কুলে কাহা লইছি আমি খুব দুঃখিত তুমি যত রস খাইবে চাও খাও কোনো সমস্যা নাই আমি আছি আমার গাছের রস খাইবা তুমি না না ঠিক আছে, এখন আর খাবো না, আসি। খাইবে না মানে আচ্ছা কোনো সমস্যা নাই আমি খেজুর রসের হাড়ি তোমার মামার বাড়ি পাঠাই দেবো ইচ্ছা মতন খাইবা হ্যাঁ মন মতন খাইবা ভাগিনা তুমি কি একা আইছো না তোমার মায় আইছে না না আমি আর আমার মা দুজনে এসেছি। তোমার মায় আইছে না তাইলে তো শাহিদার লগে একটু দেখা করা দরকার শাহিদা তোমার চুলগুলি এখনো যে কি সুন্দর আর তুমি দেখতেও এত সুন্দর না ঘটনা কি কত শাহিদা আমগো দুলামিয়ারে কি নাকে দড়ি দিয়া ঘুরাও না ভাবি কি সব কনা কিসের লাগে দড়ি দিয়ে ঘোরা? আমি জানি সুন্দর মাইয়া মানুষরা তাদের স্বামীরে নাকে দড়ি দিয়া ঘুরায় তাহলে তো তুমিও ভাইজানরে নাকে দড়ি দিয়ে ঘোরাও। কেন আমি তোমার ভাইজানরে নাকে দড়ি দিয়া ঘুরাবো কেন কারণ তুমি তো আমার চেয়ে দেখতে আরো বেশি সুন্দর। ওরে চালাক ও কেমন আছো শাহিদা আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই। আছি ভালো, আপনি ভালো? তুমি আমি একসাথে স্কুলে যাইতাম সাঁতার কাটতাম গোসল করতাম লুকোচুরি খেলতাম মেলায়ও যাইতাম তারপরে এই এলাকায় আম জাম কাঁঠাল লিচু কলা সব কিছু আমরা চুরি করে খাইতাম অথচ তুমি আমার ছেঁকা দিয়া শহরে এক পোলারা বিয়া করে শহরে চলে গেলা আমি আর ভালো থেকে কেমনে কও সিদ্দিক ভাই সব কি আজে বাজে কথা কও? আমি তোমার সাথে কবে প্রেম করলাম যে শেখা দিমু? মিথ্যা কথা বললো না শাহিদা মিথ্যা কথা বললো না তুমি যে আমার বউ ছিলা সেটা ভুলে গেছো সিদ্দিক ভাই এই আপনার কি ঝাড়ু দিয়া পিঠে খেদামু কবে আমার ননদ শাহিদা আপনার বউ ছিল কবে আপনি তো জানেন না ছোটবেলায় যখন জামাই বউ খেলতাম তখন শাহিদা একবার না মিনিমাম 20 বার আমার বউ ছিল মনে করছিলাম বড় হইয়া শাহিদা আমার সত্যিকারের বউ হইব কিন্তু তা তো আর হইল না শাহিদা জানো তুমি আমার সাইকেল দেওয়ার পর থেকে কিন্তু আমি আর বিয়ে করি নাই বাবাই আমার জোর করে বিয়ে করাই দিছে কিন্তু তোমারে ভালোবাসি এই কারণে আমার বউর সাথে আজও পর্যন্ত কোনোদিন কথা কই নেই দেখিও নেই তার মুখের দিকে যাইয়া ও আচ্ছা তা সিদ্দিক ভাই আপনার পোলা মাইয়া জানে কয়জন 5 পোলা 3 মাইয়া হেরা মোট মিলা 8 জন আরেকজন আসতেছে আপনার বউর সাথে আপনি কথাই বলেন না তাতে আপনার 8 জন পোলা মাইয়া আর একজন কামিং সুন আর যদি সিদ্দিক ভাই আপনার বউর সাথে কথা বলতেন তাহলে তো পুরাটা গ্রাম জুইরা আপনার ছেলে মেয়েই হাঁটতো আর কোনো পোলা মাইয়াই থাকতো না এই যে এদিকে আসো এই যে দেখো না তোমার বোনের পুরান প্রেমিক আসছে সিদ্দিক ভাই বলতে অসুবিধা নাই সে নাকি আমাদের শাহিদার দুঃখে ওনার বউর সাথে কথাই বলেন না কিন্তু তাতেই ওনার 8 জন ছেলে মেয়ে আরেকজন কামিং সুন এখন ওনার স্ত্রীর সঙ্গে যদি কথা বলতেন তাহলে তো পুরাটা গ্রাম জুড়ে থাকতো ওনার ছেলে মেয়ে তাই না কে সিদ্দিক তোর স্যাংরা দেখানো যায় নাই না তোর মনে নাই তুই আমার বোনের লগে একবার কথা বলতে আসছিলি তোরা আমি কি দিয়ে পিটাছিলাম পিটা দিয়ে গেছিলাম কি দিয়ে বল জুতা দিয়ে আজকে জুতা না জুতাটা বাইরে বের গেছিলেন পারেন নাই আজকে ঝাড়ু দিয়ে পারবেন না তার আগে আমি মিসিও ফোন দিলে ফোন ধইল রাজু তুই সিগারেট খাস এই যে ওই মামা অনেক মশা তো তাই ভাবছিলাম যে ধোয়া দরকার, সিগারেট জ্বালিয়ে ধোয়া দিয়ে মশা তাড়াচ্ছিলাম। প্যাকেট আছে
মামা ওই দে প্যাকেট দে। ওই আজে বাজে কিছু বন্ধুদের সাথে মিশে সিগারেট খাওয়া শিখেছি। তুমি কিন্তু মাকে বলো না, মা খুব কষ্ট পাবে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। লাইটার আছে? এ কি মামা, হ্যাঁ তুমি সিগারেট খাও? ওই আজে বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে মিশতে একটু অভ্যেস হয়ে গেছে আর কি। যে সিগারেট খাই এটা কিন্তু তোর নানি আর তোর মামির কবি না। ঠিক আছে, দাঁড়া। তো তো তোমার সামনে সিগারেট খাবো? এইরকম গোপনে গোপনে খাবো, লোকের সামনে খাবো না। একা একা সিগারেট খায় না কোনো মজা নাই। দুইজন হইলে একটু জমায় সিগারেট খাওয়া যায়। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি কোন ব্র্যান্ড খাও মামা? ফ্রি ব্র্যান্ড, যেখানে ফ্রি বাই খাই। তোমরা কি এখানে খাড়ায় খাড়ায় দুইজনে সিগারেট খেতেছো? মুখ দিয়ে ধোয়া বাইরে এলো, দেখো না আম্মা সিগারেট খাইতেছি। আমি সিগারেট খাচ্ছিলাম না, ওই রাজু সিগারেট খাচ্ছিল। এই সিগারেট খাস না, সিগারেট ফেল। কি বলো মামা, আমি খাচ্ছিলাম মানে? তুমিও তো খাচ্ছিলা। একদম ফেল। খবরদার রাজু ভাই, আব্বার দোষ দিবা না। মা, আব্বাই না, রাজু ভাই সিগারেট খাইতেছি। আর তোমার আব্বা কি মোমবাতি টানতাছিল? হ্যাঁ, সি সি সি, মামা ভাইনা একসাথে খাড়ায় সিগারেট টানতাছে, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। রাজু, আমি তোমার আম্মার কাছে নালিশ দিতেছি। এই যে আমিও আপনার মার কাছে নালিশ দিতেছি। মামি 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 প্লিজ, মাকে কিছু বলো না, মা আমাকে মাইরাই ফেলবে সিগারেট খাওয়ার কথা শুনলে। হ্যাঁ মামি মামি মামি, না মামি তো না। শোনো এই ইয়ে রাশেদা, তুমি আমার মায়ের বললো না, হ্যাঁ? মা কিন্তু আমার লাঠি দিয়ে পিটাবে। আর এই বয়সে ভাগনার সামনে, মেয়ের সামনে মার খাওয়াটা ঠিক হবে না। তাহলে দাঁড়ায় আছো কেন? কানে ধরো। ধরছি। এই, আমার কান নাকি? তোমার কান ধরো, কানে ধরো। কানে ধরে বলো যে আর ইহো জিন্দিগিতে সিগারেট খাবো না। মা, রাজু ভাইরে কানে ধরতে কও, হ্যাঁ তো আব্বারে নষ্ট করছে। রাজু, কানে ধরো। আজ থেকে আজকে থেকে ইহো জনমে আর কোনোদিন ইহো জনমে আর কোনোদিন সিগারেট মুখে নিব না। সিগারেট মুখে দিব না, মনে থাকে যেন। মনে থাকে জানো। তুমি ধরা পড়ে আমাকে ফাঁসাইছিলা। প্যাকেট আছে? কি বলো, আমি কি সিগারেটের কার্টুন নিয়ে আসছি নাকি? ওই প্যাকেটটা কই, দেখ না কোথায় পড়ছে। দেখ দেখ দেখ, বুঝছিস? তুমি কানে ধরে বললা খাওয়া না। আরে এক দেখছো নি কি করে? আরে আরে কাঁচা টান দিলে দাদিরে কই দিমু কিন্তু। দাদি জানো তোমার নাতি কি খায়? কি খায়? আরে কি খাবো আবার? ভাত, মাংস, মুরগি, ডিম এগুলো খাই। এগুলি তো ভালো জিনিস, এগুলি খাইলে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ, তুই ওর পিছনে এরম লাগতোস কিসের জন্য? লাল ভাই, কি বিয়া শাদি করণের ইচ্ছা নাই? হ্যাঁ, বিয়ে শাদী কিভাবে করবো নানু বলো? যাকেই বিয়ে করতে যাই পছন্দ হয় না। তোমার মতো চেহারার একজনকে যদি পেতাম তাহলে বিয়ে করতে পারতাম। তুমি যে সুন্দরের সুন্দর। ফাজিলের ফাজিল, এক সর লাগাম। ইস, ফাজিল ফাজিল করতেছো, কিন্তু লজ্জায় তো ঠিকই লাল হয়ে গেছো। আচ্ছা দাদি, তুমি যখন বিয়া করছো, তুমি কি প্রেম করে বিয়ে করছিলা নাকি বাপ মায়ের পছন্দে বিয়ে করছিলা? হ্যাঁ হ্যাঁ নানু, বলো বলো বলো, শুনতে চাই। আমগো সময় কি এইসব করণের সুযোগ আছিল? হ্যাঁ, আমরা তো এই ঘরের মধ্যে আর উঠানেও যাইতে পারতাম না ভালো মতে। আবার ওই এইসব আরেক পুরুষের দেখা, পোলারে দেখা ভালো লাগা, ভালোবাসা, কি কইতাছস? আমগো বিয়া ওই আব্বা আম্মা মানে মুরব্বিজ্ঞ পছন্দ মতো হয়েছে। কিন্তু আমগো বিয়ার মধ্যে ওই এরকম ধুমধাম আজকাল যেরকম
কত কিছু গান বাদ্য, এই গায়ে হলুদ কত কি বা করে, এত কিছু আমাকে বিয়েতে হয় না অনুষ্ঠান। কি বলো নানু, বিয়ে করছো অনুষ্ঠান করো নাই? না মানে তিনি আমারে দেখা এমন পছন্দ হয়েছে যে জিদ ধরলো যে না সে একেবারে বিয়া কইরাই একেবারে তুলে নিব, ওইসব অনুষ্ঠান করব না। আর একটু অন্যরকম মানুষ আসছিল, কইলো যে ওই পক্ষ এই পক্ষ তো একই মানুষ, আর পেট ভরা মানুষগুলো খাওয়া লাভ কি, বরঞ্চ এই টাকাটা দিয়া গরিব আত্মীয় স্বজন যারা আছে তাগরে 2 বেলা ভালো মতো খাওয়ানো, তাগরে ভালো জামা কাপড় দেওয়া, এইটা উনি বেশি দাম দিছিলেন। এই জন্যে আর কি আব্বাজান খুব খুশি হয়েছে, তিনি এই অনুষ্ঠান ছাড়াই আমাকে বিয়া দিয়ে দিয়েছে তখন। তার মানে নানু, তুমি আমার নানাকে প্রথম দেখাতেই রূপের আগুনে পাগল বানায় ফেলছো না? আরে বাবা, কি নিয়ে এত হাসাহাসি? মা, ওষুধ খাইছো? ওষুধ খাওয়া লাগবো না, আমার নাতি আসছে, আমার মনে এমনি খুশি, এমনি সব অসুখ ভালো হয়ে গেছে। এটা বললে হবে না মা, ওষুধ খাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি ভাবতেছিলাম তোমার একবার ঢাকায় নিয়ে যাই, ঢাকায় ডাক্তার দেখাই। 13 বছরে বউ হইয়া এই সংসারে আসছি, তারপর থেকে সুখে দুঃখে এই সংসারে এতটা বছর কাটায় দিছি, বাকি যে কয়টা দিন আছে এইখানেই থাকতে চাই, এইখানেই আল্লাহ পাক যেন শেষ নিঃশ্বাসটা দেওয়ার সুযোগ দেয়। আমি কোথাও যাব না, আর তোরা এই আয়সা আমারে দেখা যাস, তাইলে আমার মন শান্তি। আল্লাহ, আজকে যদি তিনি থাকতেন, সকলে এরকম একসাথে দেখলে কত খুশি হতো। মা, নানু বাদ দাও, মন খারাপ করো না। আচ্ছা নানু, খালার খবর কি? খালাকে ফোন দিয়ে আসতে বলো না, সবাই একসাথে থাকলে অনেক মজা হবে। খবরদার করছি, ভুলো ওই নাম আমার সামনে উচ্চারণ করবি না। আরে আমি না ফুফু, কেমন আছো? ও মা, মা, মা গো, আরে খালা, কেমন আছো তুমি? খালা, বিদেশে গিয়ে তোমাকে কত মিস করেছি, তুমি আমাকে সব থেকে বেশি আদর করতে। কেমন আছো তুমি? হয়েছে আর খালা খালা করণ লাগবো না, এখন চোখের সামনে দেখছো, এখন আদর উতলায় উঠছে। এই যে নানার বাড়িতে আসছো, একবার কি ফোন করে খবর নিছো? আমার বাড়ি যাওয়া তো দূরের কথা। খালা, আমার কাছে ফোন নাম্বার ছিল না, কিন্তু তোমার কথা জিজ্ঞেস করেছি। রাজু, আরে জিজ্ঞাসা কর আমার বাড়িতেও কিসের জন্য আসছে? আমি এই বাড়িতে থাকতেও আসি নাই, খাইতেও আসি নাই, আমি আমার সম্পত্তির ভাগ নিতে আসছি। ভাইজান, আপনি আমার সম্পত্তির ভাগ দেন, আমি সম্পত্তির ভাগ নিয়ে এখান থেকে চলে যাই। খারে আছো কেন? তোমার বোন তার বাপের রাজপ্রাসাদ হয়ে গেছিল, ওইটার ভাগ বুঝাই নিতে আসছে, তারে ভাগ বুঝাই দাও। অসম্ভব, আমি আমার বাপের সম্পত্তির এক কণাও অরে দেব না। কেন দিবেন না? আপনি কি বাপের একা পোলা? আমি সম্পত্তির ভাগ পাই না? আমি বাপের মাইয়া না? আপনি সম্পত্তির ভাগ দিবেন, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। তুই কি খারাপ করবি কর, আমি দেখতে চাই। আমি তোরে এক কানা করিও সম্পত্তির ভাগ দেব না। কেন আপনি সম্পত্তির ভাগ দিবেন না? একলা একলা সমস্ত সম্পত্তি হাতায় নিয়ে ধান্দা করতেছেন, তাই না? সেটা হইব না। আপনি আমার মায়ের যত সম্পত্তি ব্যাপার সমস্ত সম্পত্তি বুঝাই দিবেন, তা নইলে কিন্তু আপনার কাছ থেকে জোর করে সমস্ত সম্পত্তি আদায় করে লয়ে যাবো। এই বেদ্যপ কামরুল, একদম চুপ। জোর করে সম্পত্তি নিবি না? নে, খারে রুসুসকে জোর করে সব সম্পত্তি নিয়ে যা। দেখি তোর শরীরে কতখানি শক্তি হয়েছে, জোর হয়েছে। ভাবি, কি শুরু করলা তোমরা? আমি না, তুই মাত্র আসলি, একটু বিশ্রাম নে, এসব কথা নিরিবিলিতে বলা যাবে। চল ঘরে চল। না, আমি নিরিবিলিতে কোনো রকম কোনো কথা বলবো না। আমি আমার সম্পত্তির ভাগ চাই। ভাইজান,
আপনি আমার সম্পত্তির ভাগ দেন, আমি সম্পত্তির ভাগ নিয়ে এখান থেকে চলে যাই। থাপড়া তো দাঁত ফেলা দেবো আমি। সম্পত্তির ভাগ চাস? হ্যাঁ, কত বড় সাহস! এই, তোর কারণে আমার বাপ মরছে, তুই একটা ফাউল পোলার লোকে ভেঙে গেছিলি, তার কারণে আমাদের পরিবারের মান সম্মান সব গেছে। তোরে তো আমি আমার বোনই মনে করি না। তোর জীবনে সম্পত্তির এক কানা করি আমি দেবো না। তুই বেরো, বেরো এখান থেকে, বেরো। না, আমি সম্পত্তির ভাগ না নিয়ে এই বাড়ি থেকে বাইর হব না। সম্পত্তির ভাগ আমার দিতেই হইব। তোরে আমি, এই মামা, তোরা কি শুরু করলি? হ্যাঁ, কান খুলে শুনে রাখ, আমি বাচ্চা থাকতে আমার স্বামীর সম্পত্তির কোনো ভাগাভাগি হইব না। তুমি বাইসা থাকতেই দেখো আমার সম্পত্তি দিতাছে না, আর তুমি মইরা যাওয়ার পরে তোমার পোলা কি আমার সম্পত্তি দিব? ও তো বাড়িতেই ঢুকতে দিব না। সম্পত্তি দেওয়া তো দূরের কথা, আমি আমার সম্পত্তির ভাগ নিয়ে তারপরে এখান থেকে যাব। তার আগে এই বাড়ি থেকে আমি যাব না। মা, রাজু হয়েছে। কি ব্যাপার খালা, তুমি নাকি আমার সাথে কি জরুরি কথা বলবো? কি কথা বলো তো? বলতেছিলাম তোর মা বোকা শোকা সরল সহজ একটা মহিলা, কিন্তু তুই তো বিদেশ থেকে লেখাপড়া শিখে আসছিস, তুই তো সবকিছু জানোস বোঝোস, কিন্তু তখন তুই তোর মামার সামনে কোনো রকম কোনো কথা বললি না কেন? কেন চুপ করে আসিলি? খালা, তোমরা তখন মুরব্বীরা কথা বলছিলা, তখন কি আমার কথা বলা উচিত ছিল? আর কি বলবো সেটাও বুঝতে পারছিলাম না। ঠিক আছে, আমি তোরে বুঝাই কইতাছি। এখন তোর মা আর আমি এক লগে এই বাড়িতে আইছি, এইটা কইলাম মোক্ষম সময়, মানে তোর নানি বাইসা আছে, এই সুযোগে তোর মামার কাছ থেকে সম্পত্তি বুঝা নিতে হবে। এখন যদি তোর মামার কাছ থেকে সম্পত্তি বুঝা না নি, পরে কিন্তু আর পাইবো না। তুই শুধু আমার লগে থাকবি, আর তুই আমার লগে লগে তোর মামারে সম্পত্তির ভাগ দিতে কইবি। সম্পত্তির ভাগ তখন না দিয়া পারবো না। না খালা, আমি মামাকে সম্পত্তির ভাগের কথা বলতে পারবো না। আর তাছাড়া আমাদের মামার বাড়ির সম্পত্তির ভাগ দরকার নেই। আরে রাজু, আমি বুঝলাম না তুই এত বোকার মতো কথা কইতাছিস কেন? তুই আমগো নানা সয় সম্পত্তি সম্বন্ধে জানোস, ধারণা রাখোস কত আছে? হ্যাঁ, আরে বাজারের মধ্যে 3-4টা দোকান, আশেপাশে জায়গা জমির কি অভাব আছে? সবই তো আমগো নানার। তারপরে বাড়ির পাশে যে পুকুর নলা, সবই তো আমগো নানার। শোন, এখন যদি আমরা নানার সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে পারি এবং আমরা পাই, তাহলে কি বুঝতে পারতেছস হাতে আমগো কাছে কত টাকা পয়সা চলে আইব? আর একটা জিনিস খেয়াল করছস, আমার মায় আমি বাড়িতে আউনের পরে মামা মামি আমগুলো কেমন আচরণ করতেছে? আরে নানি মইরা যাওনের পরে আমগো মামা মামি আমগো খবর লইব না আমরা বাইচে আছি না মইরা গেছি, খাইছি না না খাইছি, আমগো তো এই বাড়িতে ঢুকতে দিব না। দেখ কামরুল, আমি মামার কাছে সম্পত্তির ভাগ চাইলে মামা কষ্ট পাবে, আমি মামার মনে কষ্ট দিতে পারবো না। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো আমার ভাইয়ের সম্পত্তির ভাগ চাইতেছি না, আমি চাইতেছি আমার বাবার সম্পত্তির ভাগ, যার দাবিদার আমরা সবাই। আমাদের এই সম্পত্তির ভাগ দিতে হবে, আইনত আমরা এই সম্পত্তি পাই। বাবা, তুই শুধু আমার সাথে থাকিস, হ্যাঁ? আমরা যদি সম্পত্তিটা পাওয়া যায় না, তাইলে গোপনে আমি তোর 50,000 টাকা দিব, কেউ জানবো না। বাবা, আমি না। কি রে, কি করতেছিস তুই? তোর লজ্জা হয় না? হ্যাঁ, রাজুকে কি বলতেছিস এসব? আমার ছেলেকে আমার ভাইয়ের সম্পত্তির ভাগ চাইতে বলতেছিস? তুই কি মামা ভাগ্নের সম্পর্ক নষ্ট করতে আসছিস? আমি না, খবরদার আমার ছেলের মাথায় এসব উল্টাপাল্টা বুদ্ধি দিবি না। তুই কি আমার মেয়ে? হ্যাঁ, তোরে আমি পেটে ধরছিলাম? হ্যাঁ, হায় হায় রে, এখন মনে হইতেছে জন্মের পর কেন তোরে আমি মাইরে ফেলালাম না, তাইলে তো আজকে আমার এইসব দেখতে হইতো না, এইসব শুনতে হইতো না। আল্লাহ, তুমি আমারে কেন অন্ধ করে দিলে না? কেন আমারে এইসব কানে তালা লাগাই দিলে না? খবরদার কইতেছি, আর একবার যদি তুই এই সম্পত্তি বাগাবাগির কথা কস, তোরে আমি তাও দিয়া কল্লা ফেলাই দেবো। সম্পত্তির কথা আমি কমই, সম্পত্তির ভাগ আমার দেওয়াই লাগবে। শোনো মা, আমি তোমার একটা কথা কইতাছি, কান খুলে শুনে রাখো। আমার ভাই যদি আমার সম্পত্তির ভাগ না দেয়, এই বাড়িতেই আমি বিষ খাইয়া মইরা যাব, আর আমার মরার জন্য দায়ী থাকবে তোমার পোলা। নানি, খালা, কান খুলে শুনে রাখো, আমার মায়ের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আমার মামারে ফাঁসিতে দিলাম, মনে রাখো তুমি।
কামরুল! মা নানু নানু তুমি কান্নাকাটি করো না, তোমার শরীর এমনিতেই ভালো না। মা অবস্থা যেদিকে যাচ্ছে মনে হচ্ছে বাড়িতে যে কোনো সময় একটা খুনাখুনি হয়ে যাবে। তুমি মামার সাথে কথা বলে আমেনা খালার প্রবলেমটা সলভ করার চেষ্টা করো। আমি আজকে রাতেই ভাইজানের সাথে কথা বলবো। মা কান্দো না মা, মা শান্ত, শরীর খারাপ করবে।